কোটি টাকা। জনাব হান্নান মাসুদ, আপনি অনেক জনপ্রিয় একজন নেতা, কিন্তু আপনার বিরুদ্ধেও, আমি এটা বিরুদ্ধে বলবো না, আপনার পক্ষে এই কথা শোনা যাচ্ছে যে আপনি বড় বড় হাউসকে চাঁদার কথা বলেন, কিন্তু সেইটা আপনি পরে বলেন সরকারের ভিতরে সরকার কারা, এটা যদি আপনি একটু আমাদের বলতেন যে এটা কারা। এই কথাটা সরকারের ভিতর আরো কয়েকটা সরকারের ভর কেন্দ্র তৈরি হয়েছে। এই বিষয়টা নিয়ে হয়তো আমার মনে হয় সেকেন্ড শো আপনার এখানে যেটা করছিলাম সেখানে কথা হয়েছিল। আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখি এই সরকার সবচেয়ে দুর্বল হওয়ার কারণ হচ্ছে সরকারের কোনো ধরনের একক ভর কেন্দ্র নেই। সরকারকে তার যে কোনো পরিস্থিতি সামাল দিতে হলে হয় বিএনপি কে লাগে, না হয় এনসিপি কে লাগে, না হয় জামাতকে লাগে। যার পরবর্তীতে তৃণমূলের প্রতিটি ক্ষেত্রে প্রশাসন আসলে কাদের সাথে সমন্বয় করবে, কতটুকু কি করবে, এতটুকু প্রশাসন বুঝতে পারে না। আপনার জনগণের সাপোর্ট ছাড়া সরকার শুধুমাত্র পুলিশ প্রশাসন দিয়ে কিংবা শুধুমাত্র অন্যান্য প্রশাসন দিয়ে সরকার তৃণমূলে পৌঁছাতে পারে না। যার কারণে প্রশাসন চিন্তা করে যাচ্ছে পরবর্তীতে তাকে কার দাস হয়ে টিকে থাকতে হবে। বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা যে ব্রিটিশ আমল থেকে আপনার যে প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠেছে, সে আমি আজকে সন্ধ্যার পর থেকে ফাহাম ভাইয়ের ভিডিও গুলো দেখতেছিলাম, যে ভাইয়েরও অনেকগুলো ভিডিও আছে যে হচ্ছে ব্রিটিশ থেকে যে হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা তৈরি হয়েছে, সেই ব্যবস্থাটা মূলত সবসময় সরকারের দাস হয়ে গড়ে ওঠার দাস হয়ে থাকার মানসিকতাই জন্ম দিয়েছে। যার কারণে এখন যারা আছে তাদের মধ্যে বিরাট একটা অংশ, যে কথাটা ফাহাম ভাইয়ের কথাই এসেছে, আপনার কথাই এসেছে, বিরাট একটা অংশ চিন্তা করছে যে বিএনপি ক্ষমতায় আসছে, সুতরাং বিএনপির বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না। আবার তৃণমূলে সরকারি ব্যবস্থাটা হচ্ছে শুধুমাত্র ডক্টর ইউনূস এবং হচ্ছে 22 জন 23 জন উপদেষ্টা না, সরকারি ব্যবস্থাটা তৃণমূল পর্যন্ত পৌঁছে দিচ্ছে যারা, তারা সেখানে প্রত্যেকের চতুর্মুখী চাপের মুখে থাকে। আমি বলছি এই চাপটা সবচাইতে বেশি আসছে বড় দল হিসেবে, প্রভাবশালী দল হিসেবে বিএনপি থেকে, তারপরে জামাত থেকে, তারপরে হয়তো ছোট দল হিসেবে বিভিন্ন ক্ষেত্রে এনসিপি থেকেও আসে। যার কারণে প্রশাসনের নিম্ন স্তরের প্রশাসনিক আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা একটু আস্তে আস্তে যাই। আপনি যে সরকারকে দুর্বল সরকার বললেন, এই দুর্বলতাটা আপনি কি অন্য কোন সরকারের সাথে তুলনায় দুর্বল বলতেছেন, নাকি এই সরকারকে আলাদা করেই আপনি দুর্বল বলতেছেন? ধরা যাক আমি হাসিনা সরকারের চেয়ে কি এই সরকার দুর্বল? আমি এই সরকারকে আমি কোন সরকারের সাথে তুলনা করতে চাচ্ছি না, কারণ বাংলাদেশে এখন পর্যন্ত এইরকম কোন সরকার বাংলাদেশের ইতিহাসে বা হচ্ছে উপমহাদেশের ইতিহাসে এইভাবে তৈরি হয়নি। যেটা 11 সময় তৈরি হয়েছে সেটা জনসমর্থন নিয়ে তৈরি হয়নি। বা এই সরকারটা এখন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত এটা বাংলাদেশের 90%-এরও বেশি শতাংশ আপনার সকল দল মতের মানুষের সমর্থন নিয়ে তৈরি হয়েছে। এই গভর্নমেন্টের যে রকম স্টেমিনা থাকা দরকার ছিল, যে পরিমাণ প্রভাব থাকার কথা ছিল, এই গভর্নমেন্ট নিজের ক্ষমতাটাকে সবসময় বিভিন্ন জনের মধ্যে বিলিয়ে দিয়েছে। এই সরকার ভিসি নিয়োগের ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, ভালো শিক্ষাবিদদেরকে খুঁজে এনে, প্রশাসনিক দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের খুঁজে এনে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে বসানোর দরকার ছিল, কিন্তু সেই প্রথম দফায় শিক্ষা উপদেষ্টা চিন্তা করলো যাচ্ছে না, আমি খুঁজে জিজ্ঞাসা করি, আমি একটু শেষ করি। আমি বলছি যে হচ্ছে সরকারি তাদের ক্ষমতাটাকে বিলিয়ে দিয়েছে, তারা নিজের হাতে যে ক্ষমতা, যে পাওয়ারটা রেখে দেশটাকে একটা সুন্দরভাবে গুছানোর কথা ছিল, তারা এটা কিছু অংশ, একটা বিরাট অংশ বিএনপির হাতে ছেড়ে দিয়েছে, একটা অংশ জামাতের হাতে ছেড়ে দিয়েছে, আর সর্বশেষ কিছু অংশ আমার এনসিপি হাতে ছেড়ে দিয়েছে। যার কারণে সরকার নিজে তেমন পরিমাণ কোন ধরনের ক্ষমতা হোল্ড করে না, এবং হচ্ছে সরকারকে সব সময় একটা মুখাপেক্ষি রাখতে, আপনার একটা উপজেলা কিংবা ইউনিয়ন পর্যায়ের কোন একটা নেতাকে অ্যারেস্ট করতে হলে সরকারের পক্ষ থেকে চাঁদাবাজির জন্য হোক বা অন্য কোনো বড় অভিযোগে হোক, অ্যারেস্ট করতে হলে সরকারকে অনুমতি নিতে হচ্ছে সেই দলের থেকে, দলের আমাদের সময় আছে, আমরা একটু ধারাবাহিক যাই। আপনি বলছিলেন যে 90% মানুষের সমর্থন নিয়ে সরকার এসেছে, আপনার এই দাবিটা কি ঠিক? আসলে 90% মানুষের সমর্থন নিয়ে কি এই সরকার আসলে এসেছে? 90% মানুষের সমর্থন ছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে তাড়ানোর ব্যাপারে, কিন্তু এই সরকার গঠনের ব্যাপারে কি 90% মানুষের সমর্থন ছিল? এই সরকার প্রধানও কিন্তু এটি বলছেন না, এই সরকার প্রধান বলছেন কিন্তু আপনারা তাকে নিয়োগ দিয়েছেন। দেখেন, এটি কি সরকারের 90% মানুষ শেখ হাসিনাকে তাড়ানোর ক্ষেত্রে
যাদের উপর ভরসা টসা রেখেছিল, বিশ্বাস রেখেছিল, তারাই কিন্তু হচ্ছে এই সরকার নিয়োগের ক্ষেত্রে ভূমিকা রাখছে। এই ক্ষেত্রে শুধুমাত্র আমরা না, পাশাপাশি পলিটিক্যাল পার্টিগুলো আপনার তখন এই যে পরবর্তী 2 মাস 3 মাসে এই সরকারকে নিয়ে কোনো পলিটিক্যাল পার্টি বলেন বা কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন তেমন কোনো কোশ্চানই তোলে নাই যে হচ্ছে এই সরকারকে সমর্থন দিচ্ছে না। পরবর্তী সরকারের কর্মকাণ্ডের কারণেই সরকার সেই 90% সমর্থন থেকে নিচের দিকে নামতে যাচ্ছে। Absolutely. সরকার নিজে অ্যাবসলিউটলি, আপনি এই কথাটা একদম ঠিক কথা বলছেন এবং আপনার কথার ধারাবাহিকতা যদি আসি যে ধীরে ধীরে এই সরকার আসলে এক ধরনের ব্যালেন্সটা করতে হয়েছে, যেহেতু আপনাদের তিনজন প্রতিনিধি সেখানে থাকলেন, এর মধ্যে একজন বেরিয়ে এসে আবার একটা নতুন রাজনৈতিক দল করলেন, তার ফলে হইল কি এনসিপি কে ছাড় দিতে গিয়ে ব্যালেন্স করতে হয়েছে বিএনপি কে ছাড় দিয়ে, আবার বিএনপি কে ছাড় দিয়ে ব্যালেন্স করতে হয়েছে জামাতকে ছাড় দিয়ে। এর জন্য এনসিপি দায়ী, আমি সেটাই বলতে চাইছিলাম আর কি। 90% জনসমর্থন থেকে এনসিপির কারণেই কিন্তু সরকার একটু দুর্বল হলো, তাই না? দায়িত্ব আপনি দিতেই পারেন, কিন্তু বাস্তবে কি তাই? বাস্তবে কি বলেন, বাস্তবটা আমাকে বলেন। এখানে এনসিপি কেন দুর্বল হলো সেটা একটু বলেন। হয় নাই, কেন? কারণ যখন সরকার গঠিত হয়েছে, নেতৃত্ব শপথ গ্রহণ করেছে অভ্যুত্থানকে লেজিটিমেসি দেওয়ার জন্য এবং অভ্যুত্থানের নেতৃবৃন্দকে সেখানে জায়গা করে দেওয়ার জন্য। সে অভ্যুত্থানের নেতৃবৃন্দ হিসেবে সে মানুষের প্রতিটা মানুষ যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করছে প্রত্যেকের নেতা হিসেবে তারা সরকারে গিয়েছে। তারা এনসিপির নেতা হিসেবে সরকারে যায়নি, কিংবা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে সরকারে যায়নি। সেই অভ্যুত্থানের নেতৃবৃন্দ যখন পরে একটি রাজনৈতিক দল করলো, তখন কি এটা একটা ঝামেলা সৃষ্টি করলো, নাকি আপনি বলতে চান যে অভ্যুত্থানের নেতৃত্ব নিয়েও এরকম নানা রকম প্রশ্ন আছে? যেমন ধরেন, আমি এটা পরে আপনার কাছে আসবো, যেমন ধরেন আপনারা আসলে বিভিন্ন জায়গায় যাইতেছেন, কিন্তু আমরা ঘুরে ফিরে 10টা মুখই দেখতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা ঢাকা কেন্দ্রিক 10টা মুখই খালি দেখতে পাচ্ছি আমরা, বেসরকারি বিশ্ববিদ্যালয়, নারী, শ্রমিক এদেরকে দেখতে পাচ্ছি না। এইটা কি সরকারকে দুর্বল করছে কিনা, এটা আমি দ্বিতীয় প্রশ্ন নিয়ে আমরা আসবো। আমি জনাব ফাহাম আব্দুল সালাম, আপনার কাছ থেকে দ্বিতীয় প্রসঙ্গে যাওয়ার আগে আমি এইটা কি আপনাকে বলতে পারি যে জনাব আব্দুল হান্নান মাসুদও কিন্তু খুব চমৎকারভাবে বললেন যে 90 ভাগের জনসমর্থন এটা এসেছিল, কিন্তু এটা খুবই দুর্বল সরকারে পরিণত হয়েছে, কারণ কখনো তারা জামায়াতকে, কখনো বিএনপিকে, কখনো এনসিপিকে তারা তুষ্ট করতে হচ্ছে বা তাদের সাহায্য নিতে হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে সরকার আসলে দুর্বল কেন হলো, কারণটা যদি আমাদের একটু বলতেন? কারণ প্রথম দিকে তো এইটা ঠিকই আছে যে আমরা সবাই তো এই সরকারকে পছন্দ করেছিলাম। ভাইয়া, এটার মধ্যে কোনো পছন্দ অপছন্দের বিষয় নেই, বিষয়টা হচ্ছে কম্পিটেন্সের। একটা গভর্নমেন্ট চালানো ইটস এ ভেরি ডিফিকাল্ট জব। আপনার সব লেভেলের লোক লাগবে। আর বাংলাদেশে এখন কোনো বলতে গেলে যে লোকাল গভর্নমেন্ট কমপ্লিটলি অনুপস্থিত, এটা নন ফাংশনাল অবস্থায় আছে। শেখ হাসিনার কারণে সব ইনস্টিটিউশন ভেঙে পড়েছে। এখন এই ইনস্টিটিউশন গুলোকে যদি আপনি রিবিল্ড করতে চান, আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া এটা সম্ভব না। যারা এটা মনে করে তারা বোকার স্বর্গে বসবাস করে, তাদের বাংলাদেশের সাথে কোনো রিয়ালিটির সাথে তাদের কোনো যোগাযোগ নেই। এবং সেজন্যই আমি অ্যাটলিস্ট অগাস্ট থেকেই বলছি যে বাংলাদেশের একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এবং নর্মালসির ভিতরে যেতে হবে। সমস্যা হচ্ছে যে এনসিপি এবং জামায়াতে ইসলামী এই দুটো পলিটিক্যাল পার্টি নির্বাচনের ব্যাপারে আগ্রহী না। ইটস ভেরি স্যাড। তাদেরকে নির্বাচনের কথা বললেই তারা মানে রেগে উঠে একদম। এখন সমস্যা হচ্ছে যে আপনি যদি খুব খেয়াল করে চিন্তা করেন, আমাদের একটা সমস্যা আছে এবং এই সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে আমাদেরকে নর্মালসির ভিতরে যেতে হবে, এবং নর্মালসির ভিতরে যেতে গেলে আপনাকে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট লাগবে। নাও আই এম নট সেইং যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে, নো। বাংলাদেশের যে মেস ক্রিয়েট করেছে আওয়ামী লীগ, এই মেস এটা সলভ করতে বহু বছর লাগে। কিন্তু আমিও একটু আস্তে বলি যে এই যে কম্পিটেন্স, আপনি বলতেছেন যে এই সরকার কম্পিটেন্ট না, আমরা কেন মনে করব যে পলিটিক্যাল গভর্নমেন্ট কম্পিটেন্ট? এবং এখন যে দেখতে পাচ্ছি একটা ভোট হলে সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা অ্যাক্টিভ আছে তার মধ্যে বিএনপি বেশি, বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি কি এমন কম্পিটেন্সি প্রমাণ করেছে যে আমরা বিএনপিকে বিশ্বাস করব যে বিএনপি আসলে খুব ভালো, মানে এই সমস্যাগুলি সমাধান হবে, রিবিল্ড করতে পারবে, কম্পিটেন্ট হবে এরা? মানে বিএনপির মধ্যে মানে আমরা কেমনে আস্থা রাখবো বিএনপির উপরে? ডেমোক্রেসির কম্পিটেন্সি কেমনে আস্থা রাখবেন? আপনি তো আস্থা রাখার কোনো উপায় নেই। ডেমোক্রেসির সিস্টেম হচ্ছে কিন্তু লেজিটিমেসি অফ গভর্নমেন্ট। এটা শুরু হয় ভোট থেকে। মানে আপনি তো মানে প্রি এজুম করতে পারবেন না কিছু, না পারবো না। মানে
ডেমোক্রেসির কিন্তু অভিজ্ঞতা তো আমাদের সিস্টেম কিছু শেখায়, অভিজ্ঞতা তো আমাদের কিছু শেখায়, তাই না? মানে ওয়েল ডেমোক্রেসির ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হচ্ছে কি মানুষ যাকে ভোট দিবে লেজিটিমেসি সেটার মাধ্যমে ক্রিয়েট হবে। নাও বিএনপি যদি আপনার আমি আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট এই ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য যেটা আমি বিএনপি হবে না, জামায়াত ইসলামী হবে না, এনসিপি হবে, জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিক এবং সেই গভর্নমেন্ট ফর্ম করুক। কিন্তু গভর্নমেন্ট পলিটিক্যাল গভর্নমেন্ট তৈরি হলে একটা চেইন অফ কমান্ড হবে। এই সরকারের মধ্যে এক উপদেষ্টা এক কথা বলে, আরেক উপদেষ্টা আরেক কথা বলে। Chain of command. অবস্থা এখন এত খারাপ ভেরি গুরুত্বপূর্ণ। যে আপনার আপনার বাংলাদেশের সেক্রেটারিয়েটের ভিতরে গিয়ে লুট তাণ্ডব চলতেছে, কিচ্ছু করতে পারছে